প্রিয় ছাত্ররা, তোমরা নিউ হরাইজন একাডেমির পক্ষ থেকে বায়োলজি ক্লাস করছো। আমরা যে চ্যাপ্টারটা পড়ছিলাম সেই চ্যাপ্টারটাই কন্টিনিউ আছে, অর্থাৎ আমরা আগের ক্লাসে যে শেষটা করেছিলাম সেটা হচ্ছে মেল রিপ্রোডাক্টিভ সিস্টেম নিয়ে। আমরা এবারে ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেম অফ অ্যাঞ্জিওস্পার্ম এটা আমরা পড়াশোনা করব, অর্থাৎ স্ত্রী স্তবক নিয়ে আমরা পড়াশোনা করব। আমরা পুংস্তবকের সমস্ত আলোচনাটা করেছি, সেখানে আমরা দেখেছি কিভাবে পরাগরেণু তৈরি হয়, অর্থাৎ মাইক্রোস্পোর তৈরি হয়। আমরাও এখানে শেষ করব কিভাবে মেগাস্পোর তৈরি হয় এই পর্যন্ত দিয়ে, অর্থাৎ কিভাবে মেগাস্পোর সৃষ্টি হয় এই পর্যন্ত দিয়ে আমরা শেষ করব। দেখো তাহলে আমরা শুরু করি যে তোমার পরাগরেণুর বলছি স্ত্রী স্তবকের বিভিন্ন উপাদান। স্ত্রী স্তবক এটাকে আমরা গাইনোসিয়ামও বলি, এটাকে গাইনোসিয়াম বলা হয়। প্রশ্ন একবার এসেছিল যে গাইনোসিয়াম বা স্ত্রী স্তবকের একক কী। 2000 ওটা মনে হয় 17-তে প্রশ্ন ছিল, 2017-তে একটা প্রশ্ন ছিল, এমসিকিউয়ে ছিল যে স্ত্রী স্তবকের একক কী। তাহলে আমরা এখানে ইউনিট অফ গাইনোসিয়াম এটা আমরা আগে জানব, গাইনোসিয়ামের ইউনিটটা কি। দেখো গাইনোসিয়ামের ইউনিটটা হচ্ছে কার্পেল, এটা তোমরা ভালো করে পড়বে। কার্পেল, বা এটাকে আরও একটা নাম দেওয়া হয় কি, এটাকে নাম দেওয়া হয় গর্ভপত্র। এটা কিন্তু তোমরা সবাই মনে রাখবে ভালো করে। তাহলে স্ত্রী স্তবক আমরা পড়াশোনা করছি। স্ত্রী স্তবকের ইংলিশ যে টার্ম আছে তাকে বলা হয় গাইনোসিয়াম। আর গাইনোসিয়াম একটা বড় উপাদান, একটা বড় অংশ, তার মধ্যে যে এককটা আছে, ইউনিট আছে, তাকে আমরা বলি গর্ভপত্র। তাহলে গর্ভপত্র কার উপর অবস্থান করে? প্রথম প্রশ্ন, গর্ভপত্র কোথায় থাকে? গর্ভপত্র থাকে পুষ্পাক্ষের উপর। তাহলে আমরা বলবো, যদি পড়া হয় গর্ভপত্রের অবস্থান কোথায়? গর্ভপত্রের অবস্থান কোথায়? পুষ্পাক্ষের উপর, অর্থাৎ আমরা দেখব পুষ্পাক্ষের উপর থাকে। দ্বিতীয়ত আমরা এখানে আরেকটা জিনিস জানব যে একটা গর্ভপত্রের কি কি উপাদান দিয়ে সৃষ্টি হয়। গর্ভপত্রের উপাদান, দেখো গর্ভপত্রের উপাদানের মধ্যে যেটা আছে সেটা হচ্ছে, আমি ছবিতে দেখাচ্ছি, তোমরা দেখে নাও গর্ভপত্রের উপাদানটা ভালো করে দেখো। এরকম, এটা দেখো কোনটা কি, এটা হচ্ছে তোমার সেই পুষ্পাক্ষ। এটাকে আমরা বলছি ওভারি। খেয়াল করবে, গর্ভাশয়, এটাকে বলা হয় গর্ভদণ্ড বা স্টাইল, এটাকে বলা হয় স্টিগমা বা গর্ভমুণ্ড। দেখো তাহলে একটা গর্ভপত্রের যে উপাদান সেগুলো কিন্তু আমরা দেখতে পেলাম। তা একটা গর্ভপত্র কি কি উপাদান দিয়ে তৈরি হয় আমরা জানলাম। গর্ভাশয় বা ওভারি থাকবে, গর্ভদণ্ড থাকবে, স্টাইল থাকবে, আর স্টিগমা থাকবে। এই তিনটি উপাদান দিয়ে একটা গর্ভপত্র তৈরি হয়। দেখো গর্ভপত্রের সংখ্যা পুষ্পাক্ষের উপরে ভিত্তি করে আমরা ফুলকে, স্ত্রী স্তবককে ভাগ করতে পারি গর্ভপত্রের সংখ্যা অনুসারে। তাহলে আমরা এখানে একটা হেডিং করলাম, গর্ভপত্রের সংখ্যা। যদি একটা গর্ভপত্র হয় তাহলে আমরা মোনোকার্পেলারি বলি। তাহলে একক গর্ভপত্র কোনো ফুলে যদি থাকে তাকে আমরা বলি কি, মোনোকার্পেলারি। তাহলে এটাকে বলা হয় মোনোকার্পেলারি। এরকম করে যদি দুটি গর্ভপত্র হয়
তাহলে আমরা তাকে বলি বাই কার্পেলারি। একই রকম করে যদি তিনটে হয় তাহলে আমরা ট্রাই কার্পেলারি। একই রকম করে যদি একাধিক হয়, গড়পত্র যদি মানে 3-এর অধিক হয়, তাহলে এর থেকেও যদি বেশি হয় মানে 3-এর অধিক যদি হয় তাকে আমরা মাল্টি কার্পেলারি বলি। তাহলে আমাদের এখান থেকে গড়পত্রের সংখ্যা অনুসারে আমরা ভাগ করছি। গড়পত্রের সংখ্যা যদি একটা হয় তাহলে মনোকার্পেলারি, দুটো হলে বাইকার্পেলারি, তিনটে হলে ট্রাইকার্পেলারি, 3-এর অধিক হলে আমরা মাল্টিকার্পেলারি বলি। এবারে আর একটা যে বিভাগ রয়েছে গর্ভপত্রের সংযোগ। গর্ভপত্রের সংযোগ দিয়ে দুটো ভাগ করা হয়, একটাকে বলা হয় অ্যাপোকার্পাস, একটাকে বলা হয় সিনকার্পাস। এটাকে আমরা বলি অ্যাপোকার্পাস, এটাকে বলা হয় সিনকার্পাস। খেয়াল করবে, অ্যাপোকার্পাস মানে গর্ভপত্র যদি পৃথক থাকে, মনে করো গর্ভপত্রগুলো পৃথক থাকবে মানে কেমন, এটা সেই পুষ্পাক্ষ, এর গা থেকে পৃথক গর্ভপত্রগুলো বেরোচ্ছে। এখান থেকে একটা গর্ভপত্র বেরিয়েছে, একটু সরু করো, এখান থেকে আরও একটা গর্ভপত্র বেরিয়েছে, একটা গর্ভপত্র বেরিয়েছে, উপর দিক থেকে আরও একটা গর্ভপত্র বেরিয়েছে, এপাশ থেকে আরও একটা গর্ভপত্র বেরিয়েছে। দেখো, একটা, দুটো, তিনটে, চারটে গর্ভপত্র। তাহলে এটাকে আমরা অ্যাপোকার্পাস বলবো। এবং এরা সব বিচ্ছিন্ন রয়েছে, আলাদা। একটা গর্ভপত্র আলাদা, এই গর্ভপত্র আলাদা, এই গর্ভপত্র আলাদা, এই গর্ভপত্র আলাদা। তাহলে যদি বিচ্ছিন্ন থাকে তাকে আমরা অ্যাপোকার্পাস বলবো। আর যদি জুড়ে যায়, সব গর্ভপত্রগুলো যুক্ত হয়, এটা মুক্ত। বাংলায় কি বলা হবে? এটাকে বলা হয় মুক্ত গর্ভপত্র, চাপা। এটার উদাহরণ হবে। আর এটাকে বলা হয় যুক্ত গর্ভপত্র, এটাকে যুক্ত গর্ভপত্র বলা হয়। এটা যেমন জবা। এই হচ্ছে তোমার, দেখো এইখানকার যে আলোচনা, টোটাল আলোচনাটা একটু লক্ষ্য করো। এটা ফুলের অ্যানাটমিক্যাল, মানে ফুলের একটা মরফোলজিক্যাল ব্যাপার, অ্যানাটমি নয়। তাহলে আমরা স্থিরস্তবক পড়ছি। তো স্থিরস্তবক ইংলিশ কী বলা হয়? গাইনোসিয়াম। ইউনিট অফ গাইনোসিয়াম স্কার্পেল বা গর্ভপত্র। ইউনিট অফ গাইনোসিয়াম স্কার্পেল অর গর্ভপত্র। দ্বিতীয়ত আমরা পড়ছি গর্ভপত্রের অবস্থান নিয়ে। গর্ভপত্র কোথায় অবস্থান করে? পুষ্পাক্ষের উপর। ভালো করে খেয়াল করবে, এই পুষ্পাক্ষ, তার উপরে। এবার দেখো গর্ভপত্রের উপাদানসমূহ। গর্ভপত্রের উপাদানসমূহ আমরা এখানে করেছি। 1 নম্বর আমি যদি এখানে আরেকবার লিখে দিই, একটা হচ্ছে গর্ভাশয়, 2 নম্বর হচ্ছে গর্ভদণ্ড আর গর্ভমুণ্ড। এই হচ্ছে 3টে। এবারে গর্ভপত্র তো অনেকগুলোও হতে পারে, একটাও হতে পারে। সেই অনুসারে আমরা আবার ভাগ করতে পারি ফুলকে। যদি একক গর্ভপত্র হয় তাহলে মনোকার্পেলারি, যদি দুটো গর্ভপত্র হয় তাহলে বাইকার্পেলারি, 3টে গর্ভপত্র হলে ট্রাইকার্পেলারি, 3-এর অধিক হলে তাহলে মাল্টিকার্পেলারি। তাহলে কার্পেল অনেকগুলো হতে পারে, অর্থাৎ গর্ভপত্র অনেকগুলো হতে পারে। এবার গর্ভপত্রের সংযোগ হবে, গর্ভপত্রগুলো যুক্ত হবে না আলাদা থাকবে? যদি যুক্ত হয় তাহলে আমরা সিনকার্পাস নাম দেব। যেমন জবা ফুলের গর্ভপত্রগুলো যুক্ত হয়েছে, 5টা গর্ভপত্র জবা ফুলের যুক্ত হয়ে সিনকার্পাস রচনা করেছে। আমরা যদি চাঁপায় দেখি সেক্ষেত্রে কিন্তু অ্যাপোকার্পাস, অর্থাৎ পৃথক পৃথক গর্ভপত্র আলাদা আলাদাভাবে অবস্থান করতে দেখা যায়। এইটা হচ্ছে পুষ্পাক্ষ, তাতে দেখো পরপর করে আলাদা আলাদা গর্ভপত্র অবস্থান করছে। তাহলে আমরা এটাকে অ্যাপোকার্পাস বলি। এবারে আমরা আরেকটু আলোচনা করব, সেটা হচ্ছে যে এই যে ওভারির, এই ওভারিটার আমরা গঠন করব এবং ওভারির মধ্যে যে ইম্পর্টেন্ট উপাদান মেগা স্পোর সৃষ্টিকারী সেটা হচ্ছে ওভিউল। সেই ওভিউলের গঠনটা আমরা আলোচনা করব। এটা দিয়ে আমাদের শেষ হয়ে যাবে, ওভিউলের গঠন দিয়ে। দেখো তাহলে আমরা এবারে ওভিউলের গঠনটা করব। তাহলে ওভারির মধ্যে যে ইউনিটটা থাকে, ওভারির মধ্যে যে জিনিসটা থাকে সেটা আমরা এবার পড়াশোনা করব। তাহলে আমরা কি দেখলাম? এরকম একটা গর্ভদণ্ড আছে, এই সেই গর্ভদণ্ড। খেয়াল করো, যেটাকে আমরা স্টাইল বলেছিলাম। এর তলায় একটা স্ফীত অংশ আছে,
এই স্ফীত অংশটাকে আমরা কি নাম দিয়েছিলাম? ইট ইজ দি ওভারি। এটাকে ওভারি বলা হয়। এটা কার উপরে দাঁড়িয়ে আছে এটাও আমরা জানি। এটা একটা অক্ষের উপরে দাঁড়িয়ে আছে, এটা একটা অক্ষের উপর দাঁড়িয়ে আছে, এটাকে বলা হয় পুষ্পাক্ষ, এটা আমরা জানি। আর এর যে দেহ হয় সেই দেহের ভিতরে একটা ইউনিট আছে যেটাকে আমরা বলি মেগা স্পোরেঞ্জিয়াম। এটাকে বলা হবে মেগা স্পোরেঞ্জিয়াম, দ্যাট ইজ দি ওভিউল। এর মধ্যে ডিম্বাণু তৈরি হবে, সেই গঠনটা আমাদের পড়তে হবে। দেখো এখানে আমরা যে জিনিসটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে ওভিউল। তাহলে ওভিউলটা কিভাবে এখানে তৈরি হয়েছে একটুখানি লক্ষ্য করো এই জায়গাটায়। এই হচ্ছে তোমার এখানে ওভিউলটা হবে, এরকম উল্টানো ওভিউল করছি আমি। দেখো এখান থেকে ঘুরে একটা স্ট্রাকচার দেখতে পাচ্ছি আমি, এর মধ্যে বর্তমান আছে। এই অর্থাৎ দেখো এটা ছিল ওভারি, আর এর মধ্যে এই যে গঠনটা তুমি দেখতে পাচ্ছ এই গঠনটার নাম দেওয়া হয় কি? ওভিউল অর মেগা স্পোরেঞ্জিয়াম। এটাকে কি বলা হয়? এই গঠনটাকে কি বলা হয়? মেগা স্পোরেঞ্জিয়াম। এর মধ্যে তৈরি হবে ওভাম, এর মধ্যে তৈরি হবে এগ। অর্থাৎ আমাদের সেই এগ পর্যন্ত পৌঁছাতে হবে, তাহলে ফিমেল গ্যামেটোফাইটের আলোচনা কমপ্লিট হবে। তাহলে ফিমেল গ্যামেটোফাইটের মাধ্যমে এগ সৃষ্টি করা, এটা আমাদের পড়তে হবে। আমরা আগের আলোচনায় মেল গ্যামেটোফাইটের মধ্যে অর্থাৎ আমরা মেল রিপ্রোডাক্টিভ সিস্টেমে পরাগরেণু পড়েছিলাম, এখানে আমাদের এগ পর্যন্ত ছুঁতে হবে। তাহলে দেখো যে স্ট্রাকচারগুলো আমরা দেখতে পাচ্ছি এখানে, ফার্স্ট এই যে অংশটা স্ট্রক টাইপের অংশ দেখতে পাচ্ছি একটা, এটাকে বলা হয় ডিম্বক বৃন্ত। নামগুলো ভালো করে দেখে নাও, এটাকে বলা হয় ডিম্বক বৃন্ত। তো বৃন্তই বলা হবে কারণ এই যে মূল অংশটা দাঁড়িয়ে আছে এর উপরে, এটাকে বলা হয় ডিম্বক বৃন্ত। বোঝা গেছে? এই জায়গাটা খাঁজ হয়েছে অর্থাৎ এখান থেকে ভাগ হয়ে গেছে, আলাদা হয়েছে, এটাকে বলা হয় ডিম্বক নাভি। ডিম্বক নাভি, এটা গেল। দেখো এই পার্টটা, এই জায়গার এই পার্টটা, এই যে মূল অংশ, এই মূল সেন্টারটাকে বলা হয় ডিম্বক মূল। এটা আমরা জানবো ডিম্বক মূল। তারপর দেখো ডিম্বক মূল, তারপরে গোটা ডিম্বকটা চলে আসছে। ডিম্বকের একেবারে বাইরে যেটা আবরণ আছে এটাকে বলা হয় ডিম্বক ত্বক। এই যে ফার্স্ট আবরণ এটাকে বলা হয় ডিম্বক ত্বক, আউটার ইন্টেগুমেন্ট, ইংলিশে বলা হয় আউটার ইন্টেগুমেন্ট, তাই এটাকে বলা হয় ডিম্বক ত্বক। তারপর দেখো তার ভিতরে আরও একটা স্তর রয়েছে, এই স্তরটা রয়েছে, এটাকে বলা হয় এটা বহিস্তক, ডিম্বক বহিত্বক। এটাকে বলা হয় ডিম্বক অন্ততক। তাহলে আমরা এটা করলাম, তাহলে দুটো ত্বক। নেক্সট কি? নেক্সট দেখো এই দুটো প্রান্ত একটা জায়গায় গিয়ে ওপেন হচ্ছে, এই ওপেনটাকে কি বলা হয়? এটাকে বলা হয় ডিম্বক রন্ধ্র। তো এটাকে জানতে হবে কি? ডিম্বক রন্ধ্র বা মাইক্রোফাইল, এটাকে বলা হয় মাইক্রোফাইলার এন্ড, এটা মাইক্রোফাইল, ডিম্বক রন্ধ্র। আর কি আছে? আর পুরো এই যে সেন্টারটা, এই সেন্টারকে বেষ্টন করে কিছু পুষ্টি প্রদানকারী কোষ আছে, এটা আমাদের জানতে হবে। এটা ইম্পর্টেন্ট সেলের লেয়ার। এই ইম্পর্টেন্ট সেলের লেয়ারটাকে কি বলা হয়? নিউসিলাস, ভ্রূণ পোষক কলা। ভালো করে মাথায় রাখবে, ভ্রূণ পোষক কলা। এবারে যদি তোমরা নিট দাও তাহলে কিন্তু এখানে প্রশ্ন চাইবে যে এগুলো সবার ক্রোমোজোম নম্বর কত? সব 2n, এভরিথিং সব 2n। ডিম্বক হলেও এগুলো কিন্তু কোনোটাও n নয়, এখনো পর্যন্ত n-এ পৌঁছাইনি আমরা। বোঝা গেছে? এখনো পর্যন্ত কিন্তু আমরা n ক্রোমোজোমওয়ালা কোষে পৌঁছাইনি। এবারে দেখো, এবারে এই যে ভেতরের গঠনটা দেখতে পাচ্ছ, ইট ইজ দি ইম্পর্টেন্ট স্ট্রাকচার, ইট ইজ দি ইম্পর্টেন্ট স্ট্রাকচার। এই গঠনটাকে যদি আমরা একটু এক্সপ্যান্ড করি, বড় করি তাহলে কেমন হবে? দেখো এই স্ট্রাকচারটাকে আমি একটু বড় করছি, এই স্ট্রাকচারটা এই, তাহলে এই স্ট্রাকচার এই একটু কভার করে দিলাম। দেখো এখানে 7টি কোষ আছে, খেয়াল রাখতে হবে, 7 সেলড। ইট ইজ দি এমব্রায়ো স্যাক, এটাকে বলা হয় এমব্রায়ো স্যাক, মানে ভ্রূণস্থলী, এটাকে বলা হয় এমব্রায়ো স্যাক। খেয়াল রাখবে এমব্রায়ো স্যাক। তাহলে কোনটা এমব্রায়ো স্যাক? ইট ইজ দি এমব্রায়ো স্যাক, এমব্রায়ো স্যাক।
খেয়াল করবে আমরা ওভিউলের স্ট্রাকচার পড়ছি, তাহলে ওভিউলের স্ট্রাকচারের মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট অংশটা হচ্ছে, তাহলে দেখো কি হচ্ছে, এটা এখানে 3টি কোষ আছে, এই একটা কোষ, এই একটা কোষ, আর পিছনের দিকে একটা বড় কোষ, 3টে কোষ আছে। এই 3টে কোষের মধ্যে আমি এই এনটা এই দিকে রাখলাম, অর্থাৎ এইটা আমি এম দিলাম, মাইক্রোপাইল, অর্থাৎ এটা মাইক্রোপাইল ডিম্বক রন্ধ্র, অর্থাৎ এটা এই দিক, আর এটা চ্যালেজা অর্থাৎ ডিম্বক মূল। তাই বাংলায় লিখি, তোমাদের বুঝতে সুবিধা হবে। এই দিকের এনটা মানে এই সামঞ্জস্য রেখে যদি আমি বলি, তাহলে এটা হচ্ছে ডিম্বক মূল, এই ডিম্বক রন্ধ্র, ডিম্বক রন্ধ্র। তাহলে কোন সাইডটা ডিম্বক রন্ধ্রের দিকে আছে? এই সাইডটা হচ্ছে ডিম্বক রন্ধ্রের দিকে, অর্থাৎ এইটা এই আছে, এটা ডিম্বক রন্ধ্রের দিকে আছে। তো ডিম্বক রন্ধ্রের দিকে যে 3টে কোষ আছে তাদের পৃথক নাম আছে। এই দুটোকে বলা হয় সহকারী কোষ, এই দুটোকে কি বলা হয়? সহকারী কোষ। তাহলে এটাকে বলা হয় সহকারী কোষ। আর এইটা তোমার সেই এগ, যেটা আমাদের নিড ছিল, যেটা আমাদের পড়ার দরকার ছিল, এই হচ্ছে এক্সেল। এটাও এন, এটাও এন, দেখো এন হচ্ছে, তাহলে এটাও এন, এটাও এন। আর লাস্ট যে কোষের স্তর রয়েছে ওপরের দিক 3 চ্যালেজার দিকে, অর্থাৎ এটা ডিম্বক মূল, ডিম্বক মূল, তার দিকে 3টে কোষ আছে এই, তাহলে এটাকে বলা হয় প্রতিপাদ কোষ। এটাকে আমরা বলি প্রতিপাদ কোষ। আর মাঝখানে একটা কোষ আছে যার মধ্যে 2টো নিউক্লিয়াস প্রেজেন্ট আছে, এটাকে বলা হয় সেন্ট্রাল সেল, সেন্ট্রাল সেল। তাহলে দেখো পুরো গঠনটা আমরা আলোচনা করে নিলাম, এই ক্লাসে এই পর্যন্ত হবে। আমি গোটা আলোচনাটা আবার একবার রিপিট করছি। তাহলে আমরা ওভারি পড়ছিলাম, ওভারির মধ্যে যে ইউনিটটা আছে সেই ইউনিটটাকে আমরা বলি ওভিউল, এটা ওভিউল। ওভিউলের যে গঠনটা হয়, যে ওভিউল যার মধ্যে দাঁড়িয়ে আছে, পুরো স্ট্রাকচারটা যার মধ্যে একটাকে ধরে রেখে দিয়েছে, সেটা হচ্ছে ওভিউল, অর্থাৎ যার মধ্যে একটা প্রেজেন্ট থাকছে সেটা হচ্ছে ওভিউল। তাহলে ওভিউলের টোটাল গঠনটা কি? ওভিউল দাঁড়িয়ে আছে ডিম্বকের একটা পর্দার উপরে, তাকে বলা হয় ডিম্বক বৃন্ত। ওভিউলের মূল বডিটা শুরু হচ্ছে একটা মানে খাঁজ দিয়ে, তাকে বলা হয় ডিম্বক নাভি। ওভিউল যেখান থেকে তার সমস্ত উপাদান তৈরি করেছে তাকে বলা হয় ডিম্বক মূল। তারপরে ওভিউলের যে ত্বক আছে সেটা 2টো হয়, একটাকে আমরা বললাম ডিম্বক বহিস্তক, আমরা আরেকটা দেখলাম ডিম্বক অন্তস্তক গেল। আর তার চারপাশে যে কোষের পুষ্টিকর কোষের পুঞ্জ আছে, এই পুষ্টিকর কোষের পুঞ্জকে আমরা নাম দিয়েছি ভ্রূণ পোষক কলা। আর ভ্রূণ কোষক কলার মধ্যে আছে ইম্পর্টেন্ট স্ট্রাকচার, ইট ইজ কল্ড এমব্রায়ো স্যাক। এর মধ্যে কটা কোষ আছে? যদি আমরা নাম্বার অফ সেল যদি আমরা কাউন্ট করি 7টা, ভালো করে খেয়াল করবে। নাম্বার অফ নিউক্লিয়াস ইন এমব্রায়ো স্যাক, সেটা কটা হবে? 8টি। খেয়াল রাখবে, শর্ট কোশ্চেন আসবে। সেল কটা? 7টা। নিউক্লিয়াস কটা? 8টা। এবার দেখো ডিম্বক রন্ধ্রের দিকে যে কোষ 3টে আছে তাদের নাম কি? 2টো সহকারী, একটা এগ। খেয়াল করো, এই 2টো সহকারী ডিম্বক রন্ধ্রের দিকে, ভালো করে মনে রাখতে হবে। এদিকটা ডিম্বক মূল, তাতে যে 3টে কোষ আছে তাদের কি হবে? প্রতিপাদ, অ্যান্টিপোডাল। তাহলে এটা এন। আর কেন্দ্রে যে 2টো কোষ আছে তাকে আমরা বলি সেন্ট্রাল সেল, ইট ইজ দি সেন্ট্রাল সেল। তাতে কটা নিউক্লিয়াস প্রেজেন্ট আছে? 2টো নিউক্লিয়াস প্রেজেন্ট আছে। তাহলে এটা কিন্তু 2n, আর সবগুলো কিন্তু n, সবগুলোই কিন্তু n। তাহলে এমব্রায়ো স্যাকের মধ্যে আমরা সব সেলগুলো n পেলাম। তাহলে গোটা আলোচনাটা আমরা মেগা স্পোরেঞ্জিয়াম দিয়ে রাখলাম, অর্থাৎ আমাদের স্ত্রী স্তবক যে পড়াশোনা চলছিল সেই স্ত্রী স্তবকের মধ্যে আমরা দেখলাম যে কি তার একটা পার্ট গর্ভপত্র, আর গর্ভপত্রের মধ্যে আছে প্রধানতম অংশ গর্ভাশয়, আর গর্ভাশয়ের মধ্যে আছে এগ উৎপাদনকারী জায়গা। সেই এগ উৎপাদনকারী জায়গাটার নাম কি? তার নাম হচ্ছে এমব্রায়ো স্যাক অর ওভিউল। তার মধ্যে থাকে এমব্রায়ো স্যাক, ওভিউলের মধ্যে এমব্রায়ো স্যাক থাকে, আর তার মধ্যে এগ প্রেজেন্ট থাকে। তাহলে আমরা স্ত্রী স্তবক নিয়ে পড়াশোনা করলাম। এটা এই পর্যন্ত থাকছে এই ক্লাসটা।